हेलो फ्रेंड्स, अस्सलामु आलैकुम एवरीवन। नमस्कार, आदाब। এই ক্লাসটা হচ্ছে ইংলিশ পেডাগজির জন্য ক্লাস 1। এই ক্লাসে আমরা একদম বেসিক থেকে শুরু করব, তারপর অ্যাডভান্সের মধ্যে গিয়ে পৌঁছব। সিটেটের মধ্যে দুইটা ভাষা সিলেক্ট করতে হয়, একটার মধ্যে ল্যাঙ্গুয়েজ 1 থাকে আর আরেকটা ল্যাঙ্গুয়েজ 2। আপনি ইংলিশটাকে ল্যাঙ্গুয়েজ 2-র মধ্যে সিলেক্ট করতে পারেন কিংবা ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে সিলেক্ট করতে পারেন। ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 দুটি সিলেবাস একদম সেম। আবার যদি আপনার বাংলা থাকে, তারপরে হিন্দি থাকে, কোনকানি থাকে, মারাঠি থাকে, যে কোনো একটা ভাষা থাকে, এই যে ল্যাঙ্গুয়েজের যে পুরো যে কোনো দুটি ভাষার মধ্যে যে দুটি ভাষা যে সিলেবাসটা সেম। যদি ল্যাঙ্গুয়েজ 1-এরটা পড়েন তাহলে 2-র জন্য কাজে আসবে, আর 2টা যদি পড়েন 1-এর জন্য কাজে লাগবে। সো এটার মধ্যে কোনো তফাৎ নেই, সিলেবাসটা সেম। সো আজকে যে প্রথম ক্লাস সেটা আমরা শুরু করি। ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2-র মধ্যে ডিফারেন্স এটা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে একটা প্যাসেজ থাকবে আর একটা পোয়েম থাকবে ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে, আর 15 মার্ক থাকবে পেডাগজি। 15 মার্ক থাকবে কম্প্রিহেনশনের মধ্যে থাকবে একটা প্যাসেজ আর একটা কবিতা ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে, আর 15 মার্ক থাকবে পেডাগজি। ল্যাঙ্গুয়েজ 2-র মধ্যে 15 মার্ক থাকবে কম্প্রিহেনশনের মধ্যে আর 15 মার্ক থাকবে পেডাগজির মধ্যে। কম্প্রিহেনশনের মধ্যে দুইটা প্যাসেজ থাকবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে একটা প্যাসেজ আর একটা কবিতা মিলে 15 মার্ক, আর ল্যাঙ্গুয়েজ 2-র মধ্যে দুইটি প্যাসেজ থাকবে। এটাই ডিফারেন্স, আর কিছু নয়। পেডাগজি সেম থাকবে। সো আজকের যে প্রথম কোয়েশন সেটা হচ্ছে, এ হিন্দি স্পিকিং টিচার গেটস পোস্টেড প্রাইমারি স্কুল উইচ ইজ দি এরিয়া অফ পাঞ্জাব সিন্স হি ডাজেন্ট নো দি লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দি এরিয়া হি শুড। একজন হিন্দিভাষী শিক্ষক ওনার পাঞ্জাবের স্কুলের মধ্যে স্কুল পোস্টেড হয়েছে, মানে ট্রান্সফার হতে পারে, কিন্তু তিনি লোকাল ল্যাঙ্গুয়েজ জানেন না, তখন ওনার কী করা উচিত? অ্যাপ্লাই ফর দি ট্রান্সফার টু হিন্দি স্পিকিং এরিয়া। ওই টিচারের ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে দেবেন না, ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করবেন না, এটা হবে না। নেক্সট কোয়েশন, মোটিভেট দি কমিউনিটি টু লার্ন হিন্দি অ্যাজ ইটস ন্যাশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হিন্দিকে বলা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর্টিকেল 343(1)-এর মধ্যে হিন্দিকে বলা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা একটা কোয়েশন জানা রাখবেন। সো যে কমিউনিটি থাকবে, মানে যে সমুদায় যেটা থাকবে, তারা টিচার ওনাদেরকে মোটিভেট করবেন যে তুমি হিন্দিটা শিখে নেও, না এটা হবে না। কমিউনিকেট ইন ইংলিশ এজ ইট ইজ ডিফিকাল্ট টু হিম টু আন্ডারস্ট্যান্ড দেয়ার লোকাল ডায়ালেক্ট। টিচারের যে লোকাল ডায়ালেক্ট আছে, তারা যেভাবে লোকালি কথাবার্তা বলে, সো টিচার ডিফিকাল্ট হয়, উনি তার জন্য ইংলিশে কথাবার্তা বলবেন না, এরূপ করতে পারবেন না। ইউজ দ্য চাইল্ডস ল্যাঙ্গুয়েজ এজ এ রিসোর্স অ্যান্ড স্টার্ট টিচিং। অবশ্য বাচ্চারা যে ভাষা নিয়ে ক্লাসের মধ্যে আসবে, বাচ্চাদের যে ভাষা থাকবে, টিচার ওইটাকে রিসোর্স হিসাবে ধরবেন আর তিনি পড়ানো শুরু করবেন। তিনি ট্রান্সফারও চাবেন না, আর কমিউনিটিকে মোটিভেটও করবেন না যে আপনারা হিন্দিটা শিখে ফেলেন। সো অপশন 4টা হচ্ছে সঠিক অপশন। একজন টিচারের পোস্টিং হয়েছে পাঞ্জাবের এরিয়ার মধ্যে, কিন্তু তিনি লোকাল ল্যাঙ্গুয়েজ জানেন না, তখন কী করবেন? তিনি বাচ্চাদের যে ল্যাঙ্গুয়েজ আছে, সেই বাচ্চাদের ল্যাঙ্গুয়েজটাকে রিসোর্স হিসাবে পড়ানো শুরু করে দেবেন। এটাই অপশন 4টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন নাম্বার 2, while designing a working activity for a language class a teacher should most important focus on। আচ্ছা, একটা জিনিস প্রথমে বলে দেই, আমি ডিসক্রিপশনের মধ্যে একটা থিওরির ভিডিও লিঙ্ক দেব, ওই লিঙ্ক থেকে আপনারা থিওরিটা দেখে নেবেন। একবার দেখেন কিংবা দুইবার দেখেন, যতক্ষণ পর্যন্ত বুঝেন না ততবার দেখবেন। দেখার পর আপনি কোয়েশনের 4-5টি ভিডিও দেখবেন। কোয়েশনের 4-5টি ভিডিও দেখার পর আপনি আবার ওই থিওরিটাকে দেখবেন, তখন আপনার থিওরিটা ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি শুধু থিওরি পড়তে থাকেন তাহলে আপনার পড়াটা ভালোভাবে হবে না। থিওরির সাথে কোয়েশন দেখতে হয়,
কোয়েশন থেকে বুঝতে হয়, কোয়েশনের যে অপশন থাকে অপশনগুলি থেকে বুঝতে হয়, তখন আপনি ভালোভাবে থিওরিটা বুঝতে পারবেন। আর যদি শুধু থিওরি পড়েন তাহলে ক্লিয়ার করতে পারবেন না সিটেটটা। যদি কোয়েশন প্র্যাকটিস করেন না, সাথে সাথে কোয়েশনগুলো বুঝেন না, যে কোয়েশনের বাকি অপশনগুলো আছে সেগুলি বুঝেন না, তাহলে আপনি ক্লিয়ার করা অনেক অসম্ভব হতে পারে। সিটেটের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করা। নেক্সট কোয়েশন, হোয়াইল ডিজাইনিং ওয়ার্কিং অ্যাক্টিভিটি, আচ্ছা এটা বলে দিয়েছি যে ক্লাসের মধ্যে ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটির জন্য ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটিটা ডিজাইন করছেন আপনি, সো আপনার কোন দিকটা বেশিরভাগ ফোকাস করা উচিত? চুজিং এ টপিক ফ্রম দেয়ার সারাউন্ডিংস, যে টপিকটা আপনি চুজ করেছেন অ্যাক্টিভিটির জন্য বাচ্চাদের আশপাশ থেকে নেবেন, অবশ্যই এটা পজিটিভ। এনসিএফ 2005 বা এনএপি 2020 বলে বাচ্চাকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করে দেবেন, শুধু ক্লাসরুমের মধ্যেই থাকবেন না, আউটসাইড দি ক্লাসরুমের মধ্যেও যাবেন, যাতে বাচ্চাদের নলেজটা একটু ডেভেলপ হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং বাচ্চারা করতে পারে। এইগুলি এনসিএফ 2005 বলে। বাচ্চাদের আশেপাশে যেগুলি থাকবে সেই টপিক থেকে আপনি চুজ করবেন। গিভিং ক্লিয়ার ইনস্ট্রাকশন ফর দি টাস্ক, মানে যে অ্যাক্টিভিটি করছে, যে টাস্ক আছে সেই টাস্কের প্রতি আপনি ক্লিয়ারভাবে ইনস্ট্রাকশন দেবেন, এই তুই ওটা করবে, এই তুই ওদিকে যাবে না, এইভাবে ক্লিয়ার, একদম এইভাবে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া উচিত নয়। যখন দেখবেন কোনো কিছু অতিরিক্ত হয়ে যাচ্ছে, ওই অতিরিক্ত ওয়ার্ডটা নেগেটিভ হবে, সো অপশন 2টা হবে না। প্রোভাইডিং অল দি নেসেসারি ভোকাবুলারি রিকোয়ার্ড ফর দি টাস্ক, ওই যে টাস্ক থাকবে ওই টাস্কের প্রতি যতটাই ভোকাবুলারি থাকবে, শব্দভাণ্ডার থাকবে, আপনি তাদেরকে দিয়ে দেবেন না, এটাও করবেন না। অ্যাসাইনিং এ অথেন্টিক পিস অফ রিটেন টাস্ক, এখানে রিটেন টাস্কের কথা কিছুই বলছে না। যে টপিকটা অ্যাক্টিভিটি করাবেন, অ্যাক্টিভিটির মধ্যে যে টপিক পড়াবেন বাচ্চাদের আশপাশ থেকেই নেবেন, লোকাল টু গ্লোবাল যাবেন, সো অপশন 1টা হচ্ছে সঠিক। নেক্সট question number 3. Some children do not have exposure to English outside the classroom, so the teacher's proficiency in spoken English is essential because একজন ইংলিশ টিচারের যে স্পোকেন ইংলিশ আছে, যাতে অনেক ভালোভাবে তিনি ওয়ার্ডগুলো বলেন, কারণ কিছু বাচ্চারা ইউজ করে না পরে ল্যাঙ্গুয়েজটাকে, বা তারা আর ভালো এনভায়রনমেন্ট পায় না, সো ক্লাসের বারে। সো টিচারের ইম্পর্টেন্ট থাকে এটা যে টিচার ভালোভাবে প্রোনাউন্সিয়েশনটা করেন। এটা কেন? দি টিচার ক্যান গিভ মোর টাইম টু গ্রিল গ্রামার্স, টিচার অনেক গ্রামার ড্রিলস করবেন। এখানে গ্রামারের কথা কিছুই বলছে না, কোয়েশন একদিকে আর অপশন আরেকদিকে। দি টিচার ক্যান এডিট দি এরর্স ইন স্টুডেন্ট লার্নিং প্রসেস, যাতে টিচার এডিট করতে পারেন বাচ্চাদের ভুলটা। এখানে ভুলের কিছু কোয়েশনের মধ্যে বলছে না, কোয়েশন অনুযায়ী অপশনটা ঢুনতে লাগবে। দি স্টুডেন্টস মে লিসেন টু অ্যান্ড প্রসেস দি নিউ ল্যাঙ্গুয়েজ বিফোর দে অ্যাকচুয়ালি কমিউনিকেট ইন ইট, অবশ্য যে বাচ্চারা টিচার যখন প্রোনাউন্স করবে তখন বাচ্চারা শুনবে, তারা অ্যাকচুয়ালভাবে কমিউনিকেট করার আগে শব্দটা শুনবে, যে সঠিকভাবে কীভাবে উচ্চারণটা হচ্ছে এই জিনিসটা তারা টিচার থেকে শুনবে। স্টুডেন্টস ক্যান ইমিটেট, প্র্যাকটিস অ্যান্ড ড্রিল দি স্টেটমেন্টস অর সেন্টেন্স ইউজড বাই দি টিচার, টিচার যে সেন্টেন্স বা যে স্টেটমেন্টগুলো ইউজ করেছে বাচ্চারা ইমিটেট করবে, প্র্যাকটিস করবে, ড্রিল করবে। এই যে 3টা ওয়ার্ড, এই 3টা ওয়ার্ড সিটেটের মধ্যে পুরো নেগেটিভ। মানে যে কোনো সাবজেক্টের মধ্যে যখন দেখবেন ইমিটেট, প্র্যাকটিস আর ড্রিল আসবে, তখন মনে করে নেবেন এই অপশনটা হবে না। আমি সাথে সাথে ক্লাসের সাথে সাথে যেখানে যতটি নেগেটিভ অপশন আসবে আমি বলে দেবো যে এই ওয়ার্ডটা পারলে আপনারা কোয়েশন এলিমিনেট করতে পারবেন। এই ভিডিও দেখার অর্থটাই হচ্ছে আপনারা যাতে অপশনটাকে এলিমিনেট করে আনসারটা বার করতে পারেন। কোনো সময় দেখবেন যে 4টা অপশন একদম সেম, তখনও কিছু কিছু ট্রিক আছে যে আপনি এলিমিনেট করে আনসারটা বার করতে পারবেন। এখানে যে ইমিডিয়েট মানে যেভাবে টিচার করছে ঠিক ওইভাবে তারা করবে, নকল করবে টিচারের। প্র্যাকটিস মানে বারবার করবে, আর ড্রিল এটাও তারা বারবার করবে। এই যে বারবার, প্র্যাকটিস, ইমিডিয়েট, এই ওয়ার্ডগুলি নেগেটিভ থাকে। আর এই যদি কোয়েশনের মধ্যে থাকে যে নট কারেক্ট, কোনটি কারেক্ট নয়, তখন এই ওয়ার্ডগুলো কারেক্ট হবে, আদারওয়াইজ এগুলো সবসময় নেগেটিভ থাকবে। মানে নেগেটিভ কোয়েশন, নেগেটিভ আনসার যখন, তখন এগুলি কারেক্ট হবে, সো এটা হবে না। অপশন 3টা হচ্ছে সঠিক।
টিচার কীভাবে শুনছে, তারা প্রথমে শুনবে, তারপরে তারা কমিউনিকেট করবে। নেক্সট কোয়েশ্চন, which of the following classroom practice help a teacher to develop oral language among the students? বাচ্চাদের oral ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছে কোন অপশনের মধ্যে? oral ল্যাঙ্গুয়েজ বলতে মৌখিক ভাষা, একটি হচ্ছে লিখিত ভাষা আর একটি হচ্ছে মৌখিক ভাষা। মৌখিক ভাষা হচ্ছে যেমন মুখে আমরা যে কথাগুলি বলি সেটা হচ্ছে মৌখিক ভাষা, মানে আমি এখন মুখে বলছি, এটা কি মৌখিক ভাষা। লিখিত ভাষা কোনটি? এই যে আমার এখানে লেখা আছে যেগুলি, এগুলিকে বলা হয় লিখিত ভাষা, যেটা আমরা লেখি, তো লেখাটা হচ্ছে লিখিত ভাষা, মুখে যেটা বলি সেটা হচ্ছে মৌখিক ভাষা। সো মৌখিক ভাষা বাচ্চাদের স্পিকিং যে স্কিল, এগুলি কিভাবে ডেভেলপ করবেন? কোরাস রিডিং ফর দি টেক্সট উইথ দি টিচার। কোরাস রিডিং মানে একসাথে পড়া, টিচার পড়ছেন সাথে সাথে বাচ্চারা পড়ছে, সো তাদের মৌখিক ভাষা হবে না, কখনো তাদের ওইভাবে মৌখিক ভাষা ডেভেলপ হবে না। কোরাস রেসিটেশন, ইন্ডিভিজুয়াল রেসিটেশন অফ দি পোয়েম আফটার মেমোরাইজিং ইট। যখন তারা কবিতাটা মুখস্থ করে নেবে তখন তারা একজন আরেকজনের সাথে মিলবে কিংবা ইন্ডিভিজুয়ালভাবে বলবে, রেসিটেশন করবে। রেসাইটেশন যে আমাদের ওই দেখো আমাদের চিমচাম বাড়ি, ওই দেখো আমাদের চিমচাম বাড়ি, এইভাবে তারা রিপিট করবে, রিসাইটেশন করবেন না, কখনো এটা হবে না। এটা কেন হবে না? এই যে মেমোরাইজেশন ওয়ার্ড, এই মেমোরাইজেশন ওয়ার্ডটা পুরো সিটেটের মধ্যে নেগেটিভ। নেক্সট, পার্টিসিপেটিং ইন রোল প্লেস অন এনি ওয়ান অফ দেয়ার ফেভারিট সিন। অবশ্য তাদের যে ফেভারিট সিন আছে সেই সিন প্রতি তারা রোল প্লেস করবে। রোল প্লেস হচ্ছে যেমন আমরা এনভায়রনমেন্টের বিষয়ে যে কোনো ধরনের ড্রামা করি, যেমন একটা বাচ্চা গাছ বনবে, গাছের একটি পোজ করে স্ট্যান্ডিং করবে, আরেকটি বাচ্চা যিনি মিস্ত্রি থাকবেন যে গাছ কাটছেন এই রোলটা পালন করবে। এই ধরনের যেগুলি হয় এটাকে বলা হয় রোল প্লে। সো রোল প্লের মধ্যে লিসেনিং স্কিলও ডেভেলপ হয়, স্পিকিং স্কিলও ডেভেলপ হয়। তাদের মধ্যে যদি শাইনেস থাকে এই শাইনেসটাও দূর হয়। এটা কোয়েশন আসে যে কখনো বাচ্চাদের কথা বলতে অসুবিধা হচ্ছে, তখন বাচ্চাদের কী করানো উচিত? তখন তাদেরকে রোল প্লে করানো উচিত, তাদের মধ্যে যে ডট থাকবে এই ডটটা বের হয়ে যাবে। সো অপশন 3 পজিটিভ। প্র্যাকটিসিং দি কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ নিউ আনফ্যামিলিয়ার ওয়ার্ডস। যে ওয়ার্ডগুলো তারা চিনে না বা নতুন নতুন আসে সেইগুলি বারবার তারা উচ্চারণ করবে, এটা হবে না। সবথেকে বেস্ট কোনটি? অপশন 3 মধ্যে রোল প্লেস করলে তাদের অরাল ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হবে, তাদের লিসেনিং স্কিলটাও ডেভেলপ হবে, স্পিকিং স্কিলও ডেভেলপ হবে। আপনারা থিওরিটা দেখে নেবেন, যদি থিওরি দেখেন অনেক কিছু শিখতে পারবেন। আর আমি নতুনভাবে আপডেটেড থিওরি দিয়ে একটি ম্যারাথন তৈরি করব, অবশ্য আপনারা ওই ভিডিওটা দেখবেন, কিছুদিন সময় লাগবে, আমি প্রিপারেশন করছি। নেক্সট হচ্ছে কোয়েশ্চন 5, ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লার্নিং উড মোস্ট ইম্পর্টেন্টলি বি বেসড অন। কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের মধ্যে ল্যাঙ্গুয়েজ লার্নিং কীভাবে হবে? কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম হচ্ছে ওই ধরনের ক্লাসরুম যে ক্লাসরুমের মধ্যে চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ হবে, মানে বাচ্চাদেরকে সেন্টারের মধ্যে রাখা হবে, বাচ্চাদের নিড অনুসারে কারিকুলাম ডিজাইন করা হবে, বাচ্চাদেরকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করে পড়ানো হবে, কোলাবোরেশন হবে, কোঅপারেটিভ হবে, যেখানে বাচ্চা মিলেমিশে কাজ করছে, এই ধরনের ক্লাসটা থেকে কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম। সো গ্রুপ ডিসকাশন অ্যান্ড পিয়ার ইন্টারাকশন অবশ্য কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের মধ্যে হবে, যে গ্রুপের মধ্যে কাজকাম করা বা ইন্টারাকশন, একজন আরেকজনের সাথে মিলেমিশে কাজকাম করছে, অবশ্য কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের মধ্যে হবে। মিনিট অবজারভেশন অ্যান্ড রেকর্ড ইচ চাইল্ডস হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট, প্রত্যেক যে তাদের হ্যান্ড রিটেন ডেভেলপমেন্টের জন্য অবজারভেশন করবেন আর রেকর্ড করবেন, এটা পজিটিভ নয়। কারেকশন অফ স্পেলিং এরর অ্যান্ড মেকিং শিওর দ্যাট দে আর নট রিপিটেড, আচ্ছা অবশ্য তাদের এরর থাকলে কারেকশন করবেন, কিন্তু যাতে তারা আর রিপিটেড করে না এই কথা কনস্ট্রাকটিভিস্ট বলবে না। কনস্ট্রাকটিভিস্ট হচ্ছে স্কুল অফ থট সাইকোলজির, যেখানে বিভিন্ন ধরনের থিওরিস্ট এক একটি থটের মধ্যে পড়েন। বিহেভিয়ারিজমের মধ্যে স্কিনার পড়েন, কনস্ট্রাকটিভিস্টের মধ্যে বাইগস্কি পড়েন, পিয়াজে পড়েন, জেরম ব্রুনার পড়েন। বাইগস্কিকে বলা হয় সোশিয়াল কনস্ট্রাকটিভিস্ট
আর পিয়াজেকে বলা হয় রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। যাতে তারা আর রিপিট করবে না এর জন্য কারেক্ট করা হচ্ছে, এটা নয়। বারবার কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের মধ্যে বাচ্চারা ভুল করবে, ভুল করলে কোনো অসুবিধা নয়, এররকে পার্ট অফ লার্নিং বলা হয় কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের মধ্যে। কেয়ারফুলি কমপ্লিটিং দি ল্যাঙ্গুয়েজ সিলেবাস, জাস্ট কিছু না করে তিনি অনেক সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করবেন, এটা টিচারের রুল ভালো হবে না। যখন এই ধরনের অপশন পাবেন নেগেটিভ মনে করবেন। সো অপশন 1টা হচ্ছে সঠিক। Next question number 6. As a language teacher, which one of the following is most important for you regarding teaching of grammar? গ্রামার পড়ানোর সময় একজন টিচারের সবথেকে ইম্পর্টেন্ট কোনটা থাকবে? মেমোরাইজিং গ্রামার রুলস। কখনো গ্রামারের রুল মুখস্থ করে গ্রামার ভালোভাবে শেখা যায় না। আমরা ক্লাস 8-9-এর মধ্যে অনেক মুখস্থ করেছি গ্রামার রুল, কিন্তু এখন কি পারি না, পারি না। সো মেমোরাইজ করলে কখনো গ্রামারকে শেখা যায় না। অপশন এলিমিনেট। অ্যাভয়েডিং গ্রামার রুলস, গ্রামার রুলসগুলোকে ছেড়ে দেবেন, অ্যাভয়েড করতে পারবেন না, এটাও নেগেটিভ। মেমোরাইজ নেগেটিভ, এই দুটি ওয়ার্ড নেগেটিভ। ইউজিং ফাংশনাল অ্যাপ্রোচ, ইউজিং গ্রামার ট্রান্সলেশন মেথড। আচ্ছা, গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে ওই মেথড যেই মেথডের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা আপনি পড়াচ্ছেন সেটাকে মাদার টাঙ্গের মধ্যে ট্রান্সলেট করে পড়াচ্ছেন, মানে মাতৃভাষায় ট্রান্সলেট করে ভাষাটা পড়াচ্ছেন, এটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। এখানে মেথডের কথা কিছু বলছে না। ইউজিং ফাংশনাল অ্যাপ্রোচ, ফাংশনাল অ্যাপ্রোচের মধ্যে বাচ্চাদেরকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করে পড়ানো হয়। সো গ্রামার পড়ানোর কথা যখনই আসবে তখন বাচ্চাদেরকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করে পড়াবেন বা তাদেরকে কনটেক্সটের সাথে পড়াবেন। কনটেক্সট মানে রিয়েল লাইফের সাথে পড়ানো। যখন গ্রামার ওয়ার্ডটা দেখবেন তখন বুঝে নেবেন যে কনটেক্সট কোথায় আছে বা রিয়েল লাইফ কোথায় আছে। ফাংশনাল অ্যাপ্রোচের মধ্যে এই সবগুলি করা হয়, রিয়েল লাইফের সাথে মিলিয়ে, কনটেক্সটের সাথে মিলিয়ে গ্রামার পড়ানো হয়। যেমন মানে সাথে সাথে চ্যাপ্টারের সাথে সাথে বাচ্চাদের গ্রামারগুলো বুঝে ফেলবেন কিংবা তাদের শেখা হয়ে যাবে, আলাদাভাবে তাদের রুল মুখস্থ করতে লাগবে না। যখন আপনি একটা চ্যাপ্টার পড়াবেন, চ্যাপ্টার পড়ানোর সময় সাথে সাথে বলে দেবেন যে এই ওয়ার্ডটা হচ্ছে নাউন, এই ওয়ার্ডটা হচ্ছে প্রোনাউন, তখন বাচ্চারা সাথে সাথেই শিখে যাবে, আলাদা প্র্যাকটিস করার দরকার লাগবে না। সো অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন, which one of the following is a correct statement about a textbook? টেক্সটবুকের বিষয়ে কোনটি সত্যি? It is a planning of educational activities for the session. সেশনের পুরো প্ল্যানিং এডুকেশনাল অ্যাক্টিভিটিস থাকে না। অ্যাক্টিভিটিসগুলো যখন কারিকুলাম ডিজাইন করা হবে মেবি তখনই অ্যাক্টিভিটিসগুলো প্ল্যানিং করা যাবে। এই টেক্সটবুক ইজ দি ফাইনাল থিং ফর দি টিচার, মানে টিচারের জন্য টেক্সটবুক ছেড়ে আর কিছুই নেই। কখনো টেক্সটবুক ছেড়ে আর কিছু হবে না, এই কথাটা কখনো সত্যি হবে না। ইট হেল্পস টু অ্যাচিভ দি অবজেক্টিভ লেড ডাউন ইন দি কারিকুলাম, কারিকুলামের উদ্দেশ্য পূরণ করবে টেক্সটবুকটা, অবশ্যই এটাই সঠিক। দি টেক্সটবুক আর দি অনলি সোর্স টু রিড, পড়ার জন্য একমাত্র টেক্সটবুক, আর কিছু নেই। টেক্সটবুককে বলা হয় ওয়ান অফ দি রিসোর্স। ওয়ান অফ দি রিসোর্স মানে হচ্ছে মানে অনেক ধরনের রিসোর্স আছে, অনেক ধরনের রিসোর্সের মধ্যে একটা রিসোর্স। যদি শুধু টেক্সটবুকটা নলেজ রিসিভ করার জন্য থাকতো তাহলে আপনি কি ইউটিউবের মধ্যে আসতেন না, মানে ইউটিউবও আছে নলেজ রিসিভ করার। সো শুধু টেক্সটবুকের উপরে কখনো টিচারের জন্য ফাইনাল থিং টেক্সটবুক হবে না, আর ওয়ান অনলি হবে না, ওয়ান অফ দি রিসোর্স হবে অনেকটির মধ্যে একটি। সো অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন হচ্ছে দি পারপাস অফ ডায়াগনস্টিক টেস্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ টু, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের মধ্যে ডায়াগনস্টিক টেস্টটা কি? ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে এমন একটা টেস্ট যেখানে বাচ্চারা শিখতে পারলো কি না পারলো না, তার গ্যাপসটা কোথায় সেটা জানার জন্য টেস্টটা নেওয়া হয়। আর এই ডায়াগনস্টিক টেস্টটা নেওয়ার পর রিমিডিয়াল টিচিং দেওয়া হয়। রিমিডিয়াল টিচিং হচ্ছে রিটিচ, মানে যখন আপনি একটা পরীক্ষা নিয়ে দেখবেন যে বাচ্চার ওই ক্যাটাগরির মধ্যে কমিনা আছে, ওই কমিনাটা জানার জন্য আপনি ডায়াগনস্টিক টেস্টটা করেন। আর ডায়াগনস্টিক টেস্ট করে রিমিডিয়াল
টিচিং দেওয়া হয়, মানে যে জিনিসটা সে শিখতে পারলো না তাকে আবার শেখানো হয়, এটা হচ্ছে ডায়াগনস্টিক টিচিং আর রিমিডিয়াল টিচিং। সো এই ডায়াগনস্টিক থেকে অনেক কোয়েশন আসে আর রিমিডিয়াল টিচিং থেকেও। এই কথাটাই জানলেই হয়ে যাবে যে টেস্টটা নেওয়া হয় বাচ্চার গ্যাপসটা জানার জন্য, কোথায় ঘাটতি রয়েছে, কোথায় কমিনা রয়েছে সেটা জানার জন্য যে টেস্ট, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। সো ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্য কী থাকে? গিভ ফিডব্যাক টু দি প্যারেন্টস ইন দি পিটিএম। প্যারেন্ট টিচার মিটিংসের মধ্যে প্যারেন্টসদেরকে আপনি ফিডব্যাক দেবেন, এর জন্য ডায়াগনস্টিক টেস্ট করবেন না। ফিল দি প্রোগ্রেস রিপোর্ট ফর দি স্টুডেন্টস। বাচ্চাদের রিপোর্ট কার্ড আছে সেটা আপনি ফিল করার জন্য করেন না। প্ল্যান অ্যান্ড প্রিপেয়ার কোয়েশ্চেন পেপার ফর সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য আপনি প্ল্যান করছেন আর কোয়েশ্চেন পেপার তৈরি করছেন, এর জন্য না। নো দি গ্যাপস ইন দি লার্নার আন্ডারস্ট্যান্ডিং। বাচ্চাদের বোঝার মধ্যে কোনো গ্যাপস আছে কি না সেটা জানার জন্য ডায়াগনস্টিক টেস্ট করা হয়, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্য। অপশন 4টা হচ্ছে সঠিক। আচ্ছা, কিছু কিছু জিনিস আমি ভালোভাবে ডিটেইলভাবে ডিসকাশন করছি না, কারণ হচ্ছে যে এটা প্রথম ক্লাস। যদি প্রথম ক্লাসের মধ্যে সব কিছু এমনভাবে তুলে ধরি আপনার মাথাটা আউট হয়ে যাবে, তাই আমি যেই জায়গার মধ্যে কিছু কিছু এক্সপ্লেন করা লাগছে তখন আমি এক্সপ্লেন করছি। যদি সবার প্রথমেই সব কিছু বলে দিই তাহলে আপনার মাথাটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। প্রথমে বেসিক ছোটো ছোটো জিনিস থেকে জেনে উঠেন, নিভটাকে মজবুত করে তুলেন। নেক্সট কোয়েশন, দি পারপাস অফ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন সিসি ইন ল্যাঙ্গুয়েজ। সিসির ফুল ফর্ম কি, এটাও কোয়েশন কোনো সময় আসে। সিসির ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভলিউশন। কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভলিউশনের পারপাসটা কি? পারপাসটা হচ্ছে যে বাচ্চাদের মধ্যে অ্যাংজাইটি রিডিউস করা, বাচ্চাদের মধ্যে যে স্ট্রেস বা অ্যাংজাইটি আছে শুধু এক্সামের ওইটা রিডিউস করার জন্য এটাই হচ্ছে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভলিউশনের উদ্দেশ্য। প্রথমে মেজারমেন্টটা করা হতো যে পার্সেন্টেজ দিয়ে, র্যাঙ্ক দিয়ে, ওটা দিয়ে প্রথমে, কিন্তু সিবিএসই এই সিসিটা ইন্ট্রোডিউস করেছে আই থিঙ্ক 2009-এর মধ্যে, যাতে বাচ্চাদের মধ্যে স্ট্রেস অ্যাংজাইটি, পরীক্ষা যে আগে ছিল বছরে একবার কিংবা দুইবার পরীক্ষা হতো আগে, কিন্তু এখন এইভাবে একবার বা দুইবার হয় না। এই যে একবার বা দুইবার পরীক্ষা হয়, বাচ্চাদের মধ্যে একটা ডর থাকে যে পরীক্ষা আসছে, বাচ্চারা হাই প্রেশার হয়ে যায়। এর জন্য সিবিএসই সিসিটা ইন্ট্রোডিউস করেছে, যাতে বাচ্চার রেগুলারভাবে তাকে অ্যাসেসমেন্ট নেওয়া হয়, রেগুলারভাবে অবজার্ভ করা হয়, পুরো বছর তাকে থ্রু আউট দি ইয়ার বাচ্চাদের অ্যাসেসমেন্ট করা হয়, যেন বাচ্চারা এই যে হঠাৎ এক্সাম আসলে তারা ডর ভয় না করে। সো ইট রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, ইট রিডিউস দি ড্রপ আউট রেট। বাচ্চারা যে যখন এক্সাম আসে তখন পড়া ছেড়ে দেয়, এটা ড্রপ আউটটা রিডিউস করার জন্য করা হয়েছে। তারপরে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভটা বাচ্চাদের কনসেপচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং থাকে সেটা বোঝার দিকে অনেক খেয়াল রাখে। যদি বাচ্চার কোনো ধরনের ভুল হয়ে যায় সেটা শুধরানোর সময়ও থাকে। একটা থাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, আরেকটা থাকে সামেটিভ অ্যাসেসমেন্ট। এগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন। প্রথমে কিন্তু থিওরিটা দেখবেন, থিওরিটা দেখা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। থিওরি যদি দেখেন না তাহলে এই জিনিসগুলো আবার ভালোভাবে বুঝতে পারবেন না। যে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে, ওই লিঙ্ক থেকে ভিডিওটা 2বার কিংবা 3বার দেখবেন। সেটা আমার হ্যান্ড রিটেন নোটসের মধ্যে ভিডিওটা আছে, কিন্তু আমি পরে পিপিটির মধ্যে নোটসটা ভালো করে আমি প্রিপেয়ার করছি, পিডিএফ তৈরি করছি, যাতে আপনাদেরকে ভালোভাবে প্রোভাইড করতে পারি। এর আগের বার আমি ওই থিওরিটা ইউটিউবের মধ্যে দিয়েছিলাম আর নোটসটা ফ্রিতে দিয়েছিলাম টেলিগ্রামের মধ্যে, কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, আমি নামটা নিচ্ছি না, বাংলা আর ইংলিশ পেডাগজি মিলিয়ে আমি নোটসটা তৈরি করেছিলাম আর তারপরে ম্যারাথন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। কিছু প্রিভিয়াস স্টুডেন্ট থাকতে পারেন এখানের মধ্যে। সো ওই যে ম্যারাথন দিয়েছিলাম, নোটসটা ছিল ওটা আমি ফ্রিতে টেলিগ্রামের মধ্যে প্রোভাইড করেছিলাম। একজন ওই ফ্রি নোটটা নিয়ে স্টুডেন্টদের কাছে বিক্রি করলো,
বিক্রি করে উনি আবার বলছেন যে আমার নোটস থেকে 99% কমন আসছে। ওনার যে আমার লেখা নোটসটা তিনি টাইপ করেছিলেন, টাইপ করে তিনি বিক্রি করেছিলেন ওই নোটসটা। আর পরে এক্সাম যখন হয়ে গিয়েছিল তখন আমার নোটসটা বলছেন যে এই দেখেন আমাদের নোটস থেকে 99% নোট কমন আসছে। কিন্তু আমি অনেক দিন রাত মেহনত করে ওই নোটসটা তৈরি করেছিলাম, আর প্রশংসা তিনি নিচ্ছেন বিক্রি করে। সো এইবার যদি আপনারা ওই ভিডিওটা দেখেন আপনার জন্য লাভ হবে। আর আমি পরে অনেক ডিটেলভাবে এই 3-4 মাস থেকে আমি শুধু এইগুলি আমি প্রিপারেশন করছি যাতে আপনাদেরকে এইবার আরও ভালোভাবে প্রোভাইডস করতে পারি। সো আচ্ছা, কোয়েশ্চেনের মধ্যে আছি, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের উদ্দেশ্যটা কী ছিল? টু অ্যাসেস দি স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং অফ দি টেক্সট বুক, টু অ্যাসেস দেয়ার লার্নিং গ্যাপস, টু গিভ রেগুলার টেস্ট ইন উইকলি টেস্ট। এই অপশনটা ভুল। ইট অ্যাসেস দি লেভেল অফ কম্পিটেন্সি অ্যাচিভ বাই দি চিলড্রেন। সো এটা প্রত্যেকটাই সঠিক হতে পারে। এই যে কোয়েশন, এই কোয়েশনের মধ্যে সিটেট প্লাস মার্ক দিয়েছিল, প্রত্যেককে মার্কস দিয়েছিল এই কোয়েশনের জন্য। এই কোয়েশনটা ছেড়ে দিয়েছি কন্টিনিউয়াস কম্প্রিহেনশন, যাতে বাচ্চারা কীভাবে বুকটা বুঝেছে এটা অ্যাসেস করতে পারে। অবশ্য তাদের লার্নিং গ্যাপস কোথায়, যে গ্যাপসটা থাকলো সেটাও জানার জন্য অ্যাসেস করতে পারে। টু অ্যাসেস দেয়ার লেভেল কম্পিটেন্সি, তারা অ্যাপ্লাই করতে পারছে কিনা সেটাও জানার জন্য এটাও হতে পারে, কারণ পুরো বছর তাদের অ্যাসেসমেন্টটা চলবে। সো এই কোয়েশনের মধ্যে প্লাস মার্ক ছিল। নেক্সট question number 10. Under which act did English get the status of associate official language? এখান থেকে 3টা কোয়েশন আসে যে ইংলিশকে ইন্ডিয়ার মধ্যে কি বলা হয়। ইংলিশকে বলা হয় অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর হিন্দিকে কি বলা হয়? হিন্দিকে বলা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এই কোয়েশনটা অনেকবার রিপিট করে যে ইংলিশ ইন্ডিয়া কি বলা হয়? অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963 মধ্যে আই থিঙ্ক এসেছিল। সো ওই অ্যাক্টের মধ্যে আর্টিকেল 343(1) মধ্যে আর্টিকেল 343(1) মধ্যে হিন্দিটাকে বলা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, আর আর্টিকেল 343(2) এর মধ্যে ইংলিশটাকে বলা হয়েছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সো আর্টিকেল 3 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অপশন 1 যেটা, সেটা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এইভাবে কোনো অ্যাক্ট নেই। ওই যে আর্টিকেল 343 অ্যাক্টের মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, ওই অ্যাক্টের মধ্যে ইংলিশকে বলা হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নেক্সট question number 11. A teacher is appreciating a child for his overall language use through some of the words were misspelled by him. The teacher is using approach in the class. একটা টিচারের ওভারঅল ল্যাঙ্গুয়েজ মানে স্পিকিং হোক, লিসেনিং হোক, প্রত্যেকটা স্কিলের জন্য তিনি ল্যাঙ্গুয়েজ ইউজের জন্য টিচার অ্যাপ্রিসিয়েট করেছেন। সে এমনকি যদি সে বানান ভুল করেছে তারপরেও তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। এটা কোন অ্যাপ্রোচের মধ্যে হবে? এটা হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচের মধ্যে হবে, আর কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের মধ্যে হবে। এখানের মধ্যে এই কোয়েশনের মধ্যে সিটের প্লাস মার্ক দিয়েছে। বেশিরভাগ কোয়েশন আসে এটা যে বাচ্চারা, একজন টিচার যে বাচ্চার যদি বানানটা ভুল করেছে তারপরও তিনি মার্কস দিচ্ছেন, তখন তিনি কোন অ্যাপ্রোচ ইউজ করেছেন? তখন তিনি হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ ইউজ করেছেন। আর কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের মধ্যে ঠিক ওই রকম হবে, বাচ্চাদেরকে নেগেটিভ কোনো কিছু করা হবে না। সো 3 আর 4 দুটি হতে পারে। সিটেট এই কোয়েশ্চেনের মধ্যে প্লাস মার্ক দিয়েছিল। এই যে পেপার ছিল এই পেপারে 2 মার্ক যখন তারা দিয়েছিল প্লাস পেয়েছিল। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন যে যদি কোনো ক্লাস দেখেন আর ক্লাসের মধ্যে
অপশনগুলো বোঝানো হচ্ছে না, যে কোনো সাবজেক্টের জন্য, চাहे ইংলিশ হোক, বাংলা হোক, আর আদার কোনো সাবজেক্ট হোক, প্রত্যেকটা অপশন যেই ক্লাসের মধ্যে বোঝানো হবে ওই ক্লাসটা প্রেফার করবেন। শুধু যে কোয়েশন আসবে আর ওই কোয়েশনটার শুধু আনসার বলে দেওয়া হবে যে চ্যানেলের মধ্যে, ওই চ্যানেলটা দেখবেন না। মেবি আপনার যদি ভালো লাগে আমাকে দেখেন, আমি আপনাকে বলছি না যে আমার চ্যানেলটা দেখেন, আমি আপনাকে সাজেস্ট করছি যে যেই চ্যানেলের মধ্যে অপশনগুলোকে বোঝানো হবে ওই চ্যানেলটা আপনি চুজ করবেন। কারণ সিটেটের মধ্যে কনসেপচুয়াল ক্লিয়ারিটিটা লাগে, আর কনসেপচুয়াল ক্লিয়ারিটি তখন হয় যখন কোয়েশনের মধ্যে যে বাকি অপশন থাকে এই বাকি অপশনগুলো আমি এলিমিনেট করতে পারি, তখন বোঝা যাবে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা বেটার। আমি এই ক্লাস তো প্রথম ক্লাসের মধ্যে এত বেশি ডিটেল দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি কীভাবে কোয়েশন আসে। আস্তে আস্তে আপনাদেরকে বলবো ডিটেলভাবে। উইচ অ্যাপ্রোচ লেস এ লট অফ এমফেসিস অফ হ্যাবিট ফরমেশন, কোন অ্যাপ্রোচের মধ্যে হ্যাবিট ফরমেশনটা বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়। হ্যাবিট ফরমেশন মানে কোনো জিনিসটাকে বারবার করা, রিপিট করা, ড্রিল করা, ইমিটেট করা, এগুলি হ্যাবিট ফরমেশনের মধ্যে পড়ে। হ্যাবিট ফরমেশন বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচের মধ্যে পড়ে। কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে এইভাবে বারবার কোনো জিনিস করানো হয় না, বাচ্চারা তারা জ্ঞান নির্মাণ করতে পারবে। তারা ইন্টারাকশনের সাথে ইন্টারাকশন করে জ্ঞান নির্মাণ করতে পারবে। বাচ্চারা বলবে, বন্ধু বান্ধবের সাথে করবে, কোঅপারেটিভ লার্নিং হবে, গ্রুপ লার্নিং হবে, এখানে হ্যাবিট ফরমেশন হবে না। ইক্লেকটিভ অ্যাপ্রোচ হচ্ছে সেটা যে টিচার যে কোনো একটা অ্যাপ্রোচ ইউজ করবেন না, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ ইউজ করতে পারবেন। যখন বাচ্চার যেটা নিড লাগবে তখন তিনি ইউজ করবেন। তো সেটা হচ্ছে ইক্লেকটিভ অ্যাপ্রোচ কি, মেথড কি, এটা পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। আর যদি থিওরির ভিডিওটা দেখেন কিছু কিছু আপনার মাথায় এসে যাবে। সো বেশিরভাগ হ্যাবিট ফরমেশন হয় বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচের মধ্যে। বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচের মধ্যে পড়েন স্কিনার। উনি বলেন যে বারবার রিপিটেশন করো, 2 একে 2, 3 একে 3, এভাবে রিপিট করো, তখন শেখা হবে। অপশন 3টা হচ্ছে সঠিক। Next question number 13. In the context of theory of multiple intelligence, which one of the following intelligence is related to language? মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরিটা দিয়েছিলেন হাওয়ার্ড গার্ডনার ফ্রেমস অফ মাইন্ড বুকের মধ্যে। এখানে 8টা ইন্টেলিজেন্সের টাইপ দিয়েছিলেন, যে অনেকে বলেছিল প্রথমে যে ইন্টেলিজেন্স কারো একটি হতে পারে, আর এই একটি সব ক্ষেত্রে হতে পারে। যে ইংলিশের মধ্যে ভালো, সে বাংলার মধ্যেও ভালো হতে পারে, সিডিপির মধ্যেও ভালো হতে পারে, আর ম্যাথসের মধ্যেও ভালো হতে পারে। এক একজন এক একভাবে বলেছিলেন, কিন্তু সবার থিওরি এত বেশি ফেমাস হলো না। ফেমাস হলো যে হাওয়ার্ড গার্ডনার থিওরি দিয়েছিলেন মাল্টিপল ইন্টেলিজেন্সের, যে একজন মানুষের অনেক ধরনের ইন্টেলিজেন্স থাকতে পারে বা অনেকের আলাদা আলাদা ইন্টেলিজেন্স থাকতে পারে। হাওয়ার্ড গার্ডনার 8 ধরনের ইন্টেলিজেন্স দিয়েছিলেন। লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, স্পেশিয়াল ইন্টেলিজেন্স, মিউজিক্যাল ইন্টেলিজেন্স, লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, বডলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, এইভাবে 8টা ইন্টেলিজেন্স দিয়েছিলেন। সো এই 8টা ইন্টেলিজেন্সের মধ্যে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সটা কিসের মধ্যে পড়ে? ভিজুয়াল স্পেশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে সেটা যে স্পেস সম্পর্কে যাদের জ্ঞান থাকবে, যেমন কোন জায়গায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে, স্পেস যে স্থান, কোন জিনিসটা কোন জায়গায় রাখলে সুন্দর লাগবে, এই ধরনের ইন্টেলিজেন্সটা হবে স্পেশিয়াল ইন্টেলিজেন্স। ফ্লুয়েন্সি, অ্যাকুরেসি ইন্টেলিজেন্স পাবে কিছু নেই। লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্সটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের সাথে জড়িত, যে মানুষ ভাষাটাকে অনেক ভালোভাবে ইউজ করতে পারবে, ওনার মধ্যে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স থাকবে। যিনি স্টোরি অনেক সুন্দর করে বলতে পারবেন, যে বক্তা থাকেন, পাবলিক স্পিকার থাকেন, তাদের মধ্যে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স থাকে। সো অপশন 3টা হচ্ছে সঠিক। ভোকাবুলারি, গ্রামার, ইন্টেলিজেন্স এটা কিছু নেই, অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 14. Banishing mother tongue in the classroom in the characteristic future method.
কোন মেথডের মধ্যে যে ভ্যানিশিং মাদার টাং মাতৃভাষাকে হস্তক্ষেপ করতে দেয় না কিংবা মাতৃভাষাকে বিতাড়িত করে, এটা কোন মেথডের মধ্যে যে মাতৃভাষার হস্তক্ষেপ করতে দেয় না? ডাইরেক্ট মেথডের মধ্যে, বাইলিঙ্গুয়াল মেথডের মধ্যে, গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে, ন্যাচারাল মেথডের মধ্যে। গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে মাতৃভাষা দিয়েই পড়ানো হয়, যে জিনিসটা পড়ানো হয়, যে ভাষাটা পড়ানো হয় সেই ভাষা ট্রান্সলেট করে করে মাতৃভাষায় ট্রান্সলেট করে করে সেটা পড়ানো হয়। আমরা ভাত খাই, আই ইট রাইস, এইভাবে পড়া শেখানো হয়। এটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। বাইলিঙ্গুয়াল মেথড, ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডের মধ্যে মাতৃভাষাকে হস্তক্ষেপ করতে দেয় না, মাতৃভাষাকে বিতাড়িত করে। অপশন 1টা হচ্ছে সঠিক। আর বাইলিঙ্গুয়াল মেথড হচ্ছে এই গ্রামার ট্রান্সলেশন আর ডাইরেক্টের মিডিলের যে মেথড সেটা হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড। যখন টিচার বাচ্চার মাদার টাঙ্গের প্রয়োজন আসে তখন বাচ্চা মাতৃভাষায় বলে বাইলিঙ্গুয়াল মেথডের মধ্যে। সো অপশন 1টা হচ্ছে সঠিক, যে মাতৃভাষাকে হস্তক্ষেপ করতে দেয় না ডাইরেক্ট মেথডের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, ডিলস উইথ দি লেভেল অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ। ভাষার মধ্যে যে মিনিংয়ের অর্থের সাথে ডিল করে সেটা কোনটির মধ্যে? সিনট্যাক্স, সিমেন্টিক্স, কোলোকেশন, কলোকিয়াল। সিনট্যাক্স গ্রামারের সাথে ডিল করে, যে সেন্টেন্সের স্ট্রাকচার, ফ্রেজ, ক্লজ এগুলির সাথে ডিল করে সিনট্যাক্স। সিমেন্টিক্স ডিল করে মিনিংয়ের সাথে, যে অর্থের সাথে ডিল করে কোন জিনিসটা? সিমেন্টিক্সটা। কোলোকেশন আর কলোকিয়াল। কলোকিয়াল হচ্ছে আমাদের যে নর্মাল ভাষা আমরা ইউজ করি, যেটা নর্মাল ভাষা ইউজ করার যে স্টাইল যেটা থাকে সেটা হচ্ছে কলোকিয়াল। আর কলোকেশন হলো যেমন ভাষাগত পরিভাষা, যা একটি ভাষার নির্দিষ্টভাবে একসঙ্গে ব্যবহৃত হয় এমন একটি শব্দগুলির মিশ্রণ বা সম্বন্ধকে নির্দেশ করে। এক্সাম্পল বলতে পারেন যে মেক এ ডিসিশন, দুইটা শব্দ মিলে একটা অর্থ হলো। এখানে মেক এবং ডিসিশন একসঙ্গে ব্যবহৃত হয়, যেটি প্রাকৃতিকভাবে বা সাধারণ একটি অভিব্যক্ত হচ্ছে মেক এ ডিসিশন। মেক একটা ওয়ার্ড, তারপরে মেকের সাথে মেক এ ডিসিশন হয়ে গেল, এটাই হচ্ছে কলোকেশন। কলোকিয়াল হচ্ছে নর্মাল ভাষার ইউজ করার যে স্টাইল যেটা, সেটা আমরা বলচাল যেটা করি সেটা। সো এখানে আমাদের একটি পেপার কমপ্লিট হলো। সিটেটের মধ্যে 15 মার্ক থাকে পেডাগোজির মধ্যে। সো পেডাগোজির 15টা কোয়েশ্চন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা ডিসকাস করলাম। যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যে নেক্সট ক্লাসগুলো দেখবেন আপনি। যদি ক্লাসগুলো ভালো লাগে, বাংলা ভাষায় বোঝানো হচ্ছে, কোনো চ্যানেলের মধ্যেই ইংলিশটা বোঝানো হয় না, বাংলা ভাষা। এইবার আমি স্টার্ট করছি যাতে আপনাদেরকে ইংলিশ পেডাগোজিগুলো বাংলা ভাষায় বুঝিয়ে দিই। যদিও বাংলা ভাষায় থাকে তাহলে আপনি প্রিভিয়াস ইয়ার একদম অনেক যে পুরানো কোয়েশনগুলো ওইগুলো পাবেন, কিন্তু নতুন নতুন প্যাটার্নের যেভাবে কোয়েশন আসছে এই কোয়েশনগুলো বাংলায় ডিসকাশন পাবেন না। আমি একদম প্রিভিয়াস থেকে কোয়েশনগুলো এনেছি যাতে আপনার বেসটা ক্লিয়ার হয়, তারপরে একদম লেটেস্ট প্যাটার্নের কোয়েশন আনবো। ক্লাসে ক্লাসে একটু লেভেল হাই হবে। একটা ইনফরমেশন জেনে নেন, ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 সিলেবাস সেম। যদি আপনার বাংলা ভাষা সিলেক্ট করা থাকে, মানে বাংলায় আপনি পরীক্ষা দেবেন, সো আমি একটি নোট তৈরি করেছি, ইংলিশ আর বাংলা দুটি মিলিয়ে একটি নোট তৈরি করেছি, হ্যান্ড রিটেন নোটস, যেখানে ইংলিশেও কিছু কিছু লেখা আছে আর কিছু কিছু বাংলায়ও লেখা আছে, আমার হাতের লেখা নোটসটা তৈরি করেছি। যদি আপনি নোটসটা বাই করতে চান তাহলে ওই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। (9365283385) ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। নোটসের দামটা থাকবে 100, কারণ আমি অনেক মেহনত করেছিলাম ওই নোটসটা তৈরি করার জন্য। প্রায় 3 মাস থেকে আরও বেশি চেষ্টা করে নোটসটা তৈরি করেছি। আগেরবার আমি নোটস তৈরি করেছিলাম কিন্তু আমি ফ্রিতে প্রোভাইড করেছিলাম, কিন্তু ওই নোটসটা অন্য একজন চ্যানেলের টিচার উনি আমার নোটসটা বিক্রি করেছেন, বিক্রি করে আবার বলছেন যে ওনার নোটস থেকে 99% কমন আসছে, বাট
100% আমার নোট এজ ইট ইজ কপি করা, যেভাবে আমি লিখেছি তিনি ওই লেখাটা টাইপ করে দিয়েছেন। আমি আমার গ্রুপের মধ্যে এমনকি প্রুফ দিয়েছিলাম যে এই দেখেন আমার লেখাটা, আর ওই দেখেন ওনার যে নোটসটা স্ক্রিনশট ছেড়ে দিয়েছেন কমিউনিটির মধ্যে দিয়ে বলছেন যে আমার নোটস থেকে এইগুলো আসছে। সো এর জন্যই আমি নিজে এইবার নোটসটা অনেক ভালোভাবে তৈরি করেছি। প্রথমবার যে নোটস দিয়েছিলাম এক্সপ্লেনেশনটা ছিল না, কিন্তু এইবার আমি প্রত্যেকটা অপশন ডিটেইলভাবে এক্সপ্লেন করেছি সহজ ভাষায়, বাংলা ভাষায় প্লাস ইংলিশেও, ডিওটি ভাষায় আমি ওই জিনিসের মধ্যে এক্সপ্লেন করেছি। যদি আপনার বাই করার ইচ্ছা থাকে তাহলে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। বাকি আদারওয়াইজ আমি ফ্রিতে প্রত্যেকটা কোয়েশ্চেন পেপার এখানের মধ্যে ডিসকাস করব, কোনো ধরনের অসুবিধা লাগবে না। আপনারা যদি ভালো লাগে বাংলা ভাষাও দেখবেন, ইংলিশ ভাষাও দেখবেন, কোনো অসুবিধা হবে না। স্পেশালি বাংলার জন্য বলছি আপনাদেরকে যে যখন আপনি বাংলা পেডাগজির জন্য ক্লাস খোঁজাবেন, চ্যানেল 2-3টাই পাবেন। 2-3টার মধ্যে কেউ কেউ অনেক প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো ইউটিউবের মধ্যে ডিসকাস করছে, কিন্তু বর্তমানে যে প্যাটার্নে কোয়েশ্চন আসছে ওই টাইপের কোয়েশ্চনটা ডিসকাস করা হয় না। সো আপনারা অনেক বুঝে শুনে বাংলা পেডাগজির ক্লাসগুলো দেখবেন। আমিও বাংলা ক্লাসের পেডাগজি ক্লাস শুরু করে দিয়েছি, প্লাস ক্লাস কন্টিনিউস চলতে থাকবে, যেখানে আমি একদম 2019 থেকে শুরু করে 2024 পর্যন্ত যতটি কোয়েশন এসেছিলো প্রত্যেকটি কোয়েশন ডিসকাস করব পেপার 1-এর পেপার 2-র। যদি আপনি নোটসটা বাই করতে চান তাহলে হোয়াটসঅ্যাপের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আর যদি ফ্রি নোটসটা লাগে তাহলে টেলিগ্রামের মধ্যে থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদেরকে যে বলছি না নোটসটা আপনার বাই করতেই লাগবে, না করলে কোনো অসুবিধা হবে না, কারণ আমি প্রত্যেকটা জিনিস কোয়েশনের সাথে সাথে আপনাদেরকে বলে দেব। যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি বাই করবেন, মানে জিনিসটা ভালোভাবে নিজে রিভিশন করার জন্য, নিজে পড়ার জন্য যদি চান তাহলে, না হলে নোটসের কোনো প্রয়োজন পড়বে না। আমি ইউটিউবের মধ্যে প্রত্যেক কিছু ক্লিয়ার করে দেব, সাথে ম্যারাথন দিয়েও আপনাদেরকে বলে দেব। ওই নোটসের সাথে আমি আপনাদেরকে পিওয়াই কুইজ ফ্রিতে দেব। সো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। বাকি ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের মধ্যে সিডিপি ক্লাস হবে, বেঙ্গলি ক্লাস হবে, ইংলিশ ক্লাস হবে, আপনি দেখতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ আপনাকে।